লন্ডন থেকে প্রবাসীদের উস্কে দিয়ে বিদেশে ক্ষুণ্ণ করা হচ্ছে দেশের ভাবমূর্তি। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে ছাই। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন। লন্ডন থেকে নির্দেশ দেয় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। পর্যন্ত আমাদের এখানে যাদের গ্রেফতার করেছি তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং একটি হলিস্টিক অ্যাপ্রোচে আমরা পুরো বিষয়টিকে তদন্ত করছি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কারফিউ শিথিলে সারা দেশে স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাজধানীতে ছুটির দিনেও সড়কে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। বিকেল 5টার পর আবারও বহাল 144 ধারা। 4 দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু। বিজিবির পাহারায় পাঠানো হলো 64 ওয়াগন। এলসি বন্ধ থাকায় আমদানি রফতানিতে জটিলতা। বাতিল হওয়া ফ্লাইটের টিকিট রিশিডিউলে অনিয়ম। একটিতেই 18,000 টাকা হাতিয়েছে এজেন্সি। অর্থ সংকটে অক্টোবরে খুলছে না শাহজালালের 3rd টার্মিনাল। কারফিউ শিথিলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। ছুটির দিনেও সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল। এদিকে ঢাকা সহ 4 জেলায় আজ বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে জানিয়েছেন দিন মোহাম্মদ সাব্বির। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তবে ভিন্ন চিত্র রাজধানীর সড়কগুলোতে। অন্য সব কর্মব্যস্ত দিনের মতোই আজও তীব্র যানজট এবং যানবাহনের ব্যাপক উপস্থিতি রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই। অন্য সময়গুলোতে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সড়কগুলোতে খানিকটা স্বস্তি ফিরলেও আজ ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। বিগত 2 দিনের মতোই কারফিউ শিথিল করা হলে রাজধানীর সড়কগুলোতে কর্মব্যস্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুক্রবার সকাল থেকে রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই যানবাহনের ব্যাপক উপস্থিতি। একই সঙ্গে কর্মজীবী, শ্রমজীবী মানুষ এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আজকে একটু ফাঁকা মনে করছে, তাই সবাই দৌড়াদৌড়ি করতেছে, যার যার গন্তব্যস্থলে যাইতেছে। ব্যাটারি দেয় বাইরেছি, খাওয়ার লেগে বাইরেছি, 4-5 ছেলে মেয়ে আছে, এগুলোকে খাওয়ার দেওয়া না নিতে আমরা চলমু কামনি। শুক্রবারে এতটা জ্যাম থাকে না, রাস্তা পুরো ফাঁকা থাকে, কিন্তু আজকে অনেক জ্যাম। এখানে কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে অন্যান্য সময় সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি খানিকটা কম থাকলেও আজকে আসলে তীব্র যানজট এবং যানবাহনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেটুকু সময় কারফিউ শিথিল থাকে সেই সময়টুকু মানুষ তার প্রয়োজনীয় কার্যক্রম সারার জন্য তাড়াহুড়ো করে বের হয়, তাড়াহুড়ো করে ঢোকার জন্য বাসায়। এই জন্য এখন অল্প সময়ের জন্য একটু চাপটা বেশি গাড়ি। পরিবহন চালক, পথচারী এবং যাত্রী সাধারণ যেমনটি বলেছেন যে বিগত কয়েকদিনের অস্থিরতা, কারফিউ সহ নানা কারণে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই এই সাপ্তাহিক ছুটির দিনে তারা আসলে পথে নেমে এসেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বিএনপির দেশের প্রতি আস্থা নেই বলেই নিজেদের অপকৌশল ঢাকতে আন্তর্জাতিক তদন্তের দাবি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, নিহতদের সঠিক সংখ্যা বের করতে কাজ করছে সরকার। বিএনপি সবসময় দেশের উপর, দেশের জনগণের উপর আস্থা না রেখে বিদেশি প্রভুদের উপর ভর করে রাজনীতি করে। এক্ষেত্রেও তাদের সন্ত্রাস চরিত্র উন্মোচিত হওয়া, সেটা থেকে দায় মুক্তির জন্য তারা বিদেশিদের হস্তক্ষেপ দাবি করছে। রাস্তায় বেরিয়েছে নির্বোধ শিশু, কিছুক্ষণ পর দেখা গেল সেও লাশ হয়ে পড়ে গেছে। এরকম ঘটনা অনেক আছে এবং এগুলো জামাত শিবিরের তালিকা। লন্ডন থেকে তারেক রহমান দেশব্যাপী সহিংসতার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, যারা পিটিয়ে মানুষ হত্যা করেছে তাদের কঠোর বিচার হবে। আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী কিভাবে নির্দেশ দিচ্ছে
তাদের তরুণ নেতাকর্মীদের যে এখানের মধ্যে ঢুকে পড়ো, তোমরা এঙ্গেজ হও। এটি কোনো রাজনৈতিক দল। আমাদের কাছে পুলিশ তদন্ত করছে, যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে। যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকের বিচার হবে। অবশেষে বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা এবং সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেল পরিবহন শুরু হয়েছে। সকালে বিজিবির সশস্ত্র পাহারায় ঢাকা, সিলেট, চট্টগ্রামে দোহাজারী এবং হাটহাজারীতে পাঠানো হয়েছে 64 ওয়াগনবাহী 4টি ট্রেন। নূরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত, সবশেষ কারফিউ। এর মাঝে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সরবরাহ কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে এবং নিরাপত্তায় বর্ডার গার্ড বিজিবি। সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে তেলবাহী 24টি ওয়াগন নিয়ে একটি ট্রেন, যেখানে রয়েছে প্রতিটিতে 33,000 লিটার করে পেট্রোল, অকটেন, ডিজেল এবং ফার্নেস অয়েল। এরপর সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে 16টি ওয়াগন নিয়ে আরেকটি ট্রেন। সবশেষ চট্টগ্রামের দোহাজারীতে 12টি ওয়াগন এবং চট্টগ্রামের হাটহাজারীতে গেছে আরও 12টি ওয়াগন করে ফার্নেস অয়েল। মূলত চট্টগ্রামের দোহাজারী এবং হাটহাজারীতে পাঠানো হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফার্নেস অয়েল। রাজধানী ঢাকা এবং সিলেটে পাঠানো হয়েছে প্রয়োজনীয় জ্বালানি তেল। এক্ষেত্রে রেলওয়ের পক্ষ থেকে গত কয়েকদিনের বিরতি দিয়ে আজকে যখন কিছুটা পরিস্থিতি শান্ত হয়েছে, এরপরেই তেলবাহী ওয়াগনগুলো চলাচল শুরু করে। এই তেলগুলো যদি আমরা সময়মতো না পাঠাই তাহলে বিদ্যুৎ সমস্যার সৃষ্টি হতে পারে এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে, এবং যাতে এই বিঘ্নঘটনা না ঘটে সাধারণ মানুষজন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন, এবং এই কারণেই আমরা এই তেল গাড়িগুলো চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছি। অপরদিকে বিজিবির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এইসব তেলবাহী ওয়াগন যাতে গন্তব্যে পৌঁছাতে পারে। প্রতিটি তেলবাহী ট্রেনের মধ্যে দেওয়া হয়েছে এক প্লাটুন করে সশস্ত্র বিজিবি। তারা গন্তব্যে পর্যন্ত পৌঁছাবে, এরপর ওয়াগন নিয়ে চলে আসবে আবার চট্টগ্রাম থেকে। জনজীবন সচল রাখার জন্য তেলবাহী ওয়াগনগুলো দেশের বিভিন্ন গন্তব্যস্থলে বিজিবি কঠোর নিরাপত্তার মাধ্যমে পৌঁছে দিচ্ছে। ইতিমধ্যে আমরা ঢাকা ক্যান্টনমেন্ট, সিলেট, হাটহাজারী এবং দোহাজারীতে 4টি ট্রেনে কঠোর নিরাপত্তার মাধ্যমে সেটা পৌঁছে দিয়েছি। চট্টগ্রামের তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা থেকে এসব জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সারা দেশে। গত কয়েকদিন ধরে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বাজারে সরবরাহ বাড়ায় সবজির দামে স্বস্তি ফিরেছে। বিক্রেতাদের দাবি, সব সবজির কেজিতে দাম কমেছে অন্তত 20 থেকে 30 টাকা। পাল্লা দিয়ে কমেছে মাছ, মুরগি এবং ডিমের দামও। তবে উচ্চ মূল্যে স্থির আছে পেঁয়াজ, আলু ও গরুর মাংস। ভোগান্তি কমাতে পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার দাবি ক্রেতাদের। কোটা সংস্কার আন্দোলনে যোগাযোগ ব্যবস্থা অচল হওয়ায় রাজধানীর বাজারে প্রায় বন্ধ হয়ে যায় সব সরবরাহ। এতে হুহু করে বাড়তে থাকে দাম। তবে আস্তে আস্তে সার্বিক অবস্থার উন্নতি হওয়ায় গত 2 থেকে 3 দিনে দাম কমতে শুরু করেছে সবজি সহ নানা পণ্যের। সীমিত আছে, আগের চেয়ে দাম কম আছে। স্বস্তি জানালেও দাম আরও কমা উচিত বলে মনে করেন ক্রেতারা। এখানে আর কৃষকের দুটার মধ্যে অনেক ডিফারেন্স। কয়েকদিন যেরকম ছিল সেই তুলনায় আজকে অনেকটা কমছে। আমরা চিচিঙ্গা 40 টাকা কেজি, দুন্দুল 50 টাকা কেজি, পেঁপে 50 টাকা কেজি, বেগুন 50 টাকা কেজি, পটল 40 টাকা, ভেন্ডি 40 টাকা। পাইকারিতে দেশি পেঁয়াজের কেজিতে দাম কমেছে 5 টাকা, আর খুচরায় 10 টাকা। বিক্রি হচ্ছে 110 টাকায়। কমতির দিকে আলুর দামও। পেঁয়াজ গেছে সপ্তাহ তুলনায় এই সপ্তাহে দামটা একটু কম। আগে যা বাড়তি ছিল এখন মনে হয় একটু পরিস্থিতিটা কমছে। মাছ বাজারেও কিছুটা স্বস্তির আভাস। সরবরাহ বাড়ায় দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা। দাম একটু কমছে, সাপ্লাই একটু বাড়ছে, তবে ঠিক আগের পর্যায়ে যায়নি। তেলাপিয়া যেটা ছিল মনে করেন 220-30 টাকা ছিল, 200-190 টাকা 200 কিনতে পারতেছে। 30 টাকা কেজিতে দাম কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকায়। এর সঙ্গে ডিমের ডজনে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 150 টাকায়। ডিমের দামটা গত 2 দিনের তুলনায় আজকে অনেকটাই কম। গাড়ি স্বাভাবিক হয়েছে, ব্রয়লার দামটা একটু কমছে, আজকে 170 টাকা করে বিক্রি করতেছে। ফ্লাইট বাতিল হওয়ায় রিশিডিউল করতে হয়েছে টিকিট। নির্দেশনা ছিল অতিরিক্ত কোনো টাকা ছাড়াই এমনটা করবে এয়ারলাইন্স বা এজেন্ট। তবে এজেন্সি কর্তৃক নতুন করে 18,000 টাকা নেওয়ার অভিযোগ করেছেন এক সৌদি প্রবাসী।
কালোবাজারি থেকে টিকিট নেয়ার কারণেই অতিরিক্ত টাকার কথা স্বীকার করে এজেন্সি। আর অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রবাসী মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সম্প্রতি মাইক্রোসফটের ক্লাউড সিস্টেমে ত্রুটি ও দেশের ইন্টারনেট সেবা বন্ধ থাকায় একে একে বাতিল হয় 11টি ফ্লাইট। তবে গত ৩-৪ দিনে বিভিন্ন ফ্লাইটে অগ্রাধিকার ভিত্তিতে এইসব যাত্রীদের গন্তব্যে পাঠায় এয়ারলাইন্সগুলো। প্রবাসী মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল বাতিল ফ্লাইটের কোনো যাত্রীর টিকিট রিশিডিউল করতে লাগবে না অর্থ, কিন্তু সংকট পরিস্থিতিতেও রেমিটেন্স যোদ্ধার পকেট কাটতে দ্বিধা করেনি রিক্রুটিং এজেন্সি। সংকটকালীন প্রবাসীদের আবাসন সমস্যা নিয়ে জানতে খিলক্ষেতের বড়ুয়া বঙ্গবন্ধু ওয়েস আর্নার্স সেন্টারে যায় সবাই সংবাদ। সেখানে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট বাতিল হওয়ায় অবস্থান নেন জাকির নামের এক সৌদি প্রবাসী। তিনি জানান, টিকিট রিশিডিউলের জন্য এজেন্ট সাইমা এন্টারপ্রাইজকে নতুন করে দিতে হয়েছে 18,000 টাকা। ফ্লাইট বাতিল হওয়ার কারণে ওই 20 তারিখ তো আমি যাইতে পারি না। এজেন্ট বলতেছে যে আপনি টিকিট এখন আপডেট করতে হলে 18,000 টাকা জরিমানা দিতে। এই প্রবাসীর অভিযোগের ভিত্তিতে সাইমা এন্টারপ্রাইজের খোঁজে আমরা যাই রাজধানীর নয়াপল্টনে। মসজিদ গলিতে জিজ্ঞেস করে পাওয়া যায় অফিসের ঠিকানা। কথা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সঙ্গে। অকপটেই স্বীকার করলেন টাকা নেয়ার বিষয়টি, কিন্তু তথ্য গোপন রাখলেন টিকিট কালোবাজারির। আমি তো এজেন্ট থেকে নিইনি, আমি এরকম টিকিট অনেকে হাঁটি হাঁটি টিকিট করে না, অফিসে আপনার লাগবে কিনা এরকম একজনের থেকে নিছি, বা তারা ওখানে মেইনলি এয়ারলাইন্সে টাকা লাগে কিনা আমরা জানি না, এটার থেকে নিছি আমি 15,000। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই, অভিযোগ আসলে আমরা দেখব। কঠোর নির্দেশনার পরও নানা হয়রানির শিকার হতে হচ্ছে প্রবাসীদের। এই অবস্থা থেকে উত্তরণে মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। আর্থিক সংকট সহ নানা জটিলতায় পড়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে টার্মিনালটি জাপানের কোন প্রতিষ্ঠান পরিচালনা করবে তাও চূড়ান্ত হয়নি। বিষয়টি স্বীকার করে বিমানমন্ত্রী জানান, কাজ শেষ না হওয়ায় দিনক্ষণ ঠিক থাকছে না উদ্বোধনের। তবে চালু হবে তা নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর আরও একটি রিপোর্ট। দেশের এভিয়েশন খাতে নতুন চমক হয়ে গল্প শুরু করলেও শেষ করতে পারছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। 2024 সালের শেষেই পুরোপুরি উদ্বোধনের লক্ষ্যে গত বছরের অক্টোবরে 90% কাজ শেষে সফট ওপেনিং বা স্বল্প পরিসরে এর উদ্বোধন করে সরকার। লক্ষ্য ছিল 1 বছরে শেষ হবে বাকি 10% কাজ। কিন্তু শেষ সময়ে এসে নিরাশার চাদরে ভাসছে উদ্বোধনের ঢাকঢোল। নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। থার্ড টার্মিনাল চালু করার ব্যাপারে যে পরিকল্পনা আমাদের ছিল সেই মোতাবেক চালু করা সম্ভব হবে না। টার্মিনাল চালুর দিনক্ষণ নিয়ে শঙ্কায় আছেন খাত সংশ্লিষ্টরাও। গত বছরে ওপেনিং করা হলো, সফট ওপেনিং এর পরে কিন্তু অনেক দিন পার হয়ে গেছে। আমি যতই বলি নাকি 97% এই 3% যদি মানে খুব বেশি ভাইটাল হয়ে যায়, কিন্তু এমন একটা জায়গায় সে আটকে গেছে, জায়গা থেকে এখন উত্তোলন করা কিভাবে করবে সেটা আমরা কোনো দিক নির্দেশনা এখনো দেখতে পাচ্ছি না। 2019 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয় এই 3য় টার্মিনালের। একাধিকবার ব্যয় বেড়ে দাঁড়ায় 21,300 কোটি টাকায়। নতুন করে ব্যয়ের খাতায় অতিরিক্ত আরও 150 কোটি টাকা যোগ হতে পারে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং কারফিউ শিথিলে সারা দেশে স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাজধানীতে ছুটির দিনেও সড়কে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। বিকেল 5টার পর আবারও বহাল 144 ধারা। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ রিচার্ড। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ে।